আমি চলে আসছি আরেকটি ঐতিহাসিক স্থানে। এটি হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদার বাড়ি। ইটাকুমারী ইউনিয়ন পরিষদেই এই ইটাকুমারী জমিদার বাড়িটি অবস্থিত। তো এই জমিদার বাড়িটির সাথে জড়িয়ে আছে বাংলার কৃষক প্রজা বিদ্রোহের এক নির্মম এবং মর্মান্তিক সংগ্রামী কাহিনী। বাংলার প্রজা কৃষক বিদ্রোহ যখন সংগঠিত হয়েছিল তা এই ঐতিহাসিক জমিদার বাড়ি থেকেই সংগঠিত হয়েছিল। তো আমরা আজকে এই জমিদার বাড়িটির চারপাশটি ঘুরে দেখব এবং এই জমিদার বাড়ির প্রত্যেকটি কক্ষে যাওয়ার চেষ্টা করব এবং এর অতীত ইতিহাসগুলো বোঝার চেষ্টা করব। সালটা তখন 1783। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেওয়া রাজস্ব নীতি অনুযায়ী বাংলার কৃষকদের থেকে কর আদায়ের জন্য ইজারাদারির লাইসেন্স ধারক দেবী সিংহের অত্যাচার চরমে ওঠে। লাফিয়ে লাফিয়ে কর বাড়ায় প্রথমে কৃষকরা অর্ধাহারে, পরে অভুক্ত অবস্থায় মরতে শুরু করে। শিশুকে খেতে দিতে না পেরে বাপ মা দূরে কোথাও চলে গিয়ে ধুকতে ধুকতে প্রাণ বিসর্জন দেন। ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায়কে কর বকেয়া থাকার কারণে দেবী সিংহের লেঠেল বাহিনী তুলে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে আটকে রাখে। আপনারা দেখেন এখনকার যুগে এই জমিদার বাড়ির ভিতরের কক্ষগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। চারপাশেই শুধু দেয়ালগুলোর যে আবরণগুলো সবগুলো খসে খসে পড়ে গেছে। যতটুকু এখন পর্যন্ত দেখা যাচ্ছে তা খুবই করুণ অবস্থায় রয়েছে। পুরো জমিদার বাড়িটি ইট সুরকি রড দিয়ে তৈরি করা হয়েছিল সেই যুগে। আর এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন রঘুনাথ চন্দ্র রায়। এই রঘুনাথ চন্দ্র রায় ছিলেন রাজা শিবচন্দ্রের পিতা। রাজা শিবচন্দ্র এই পুরো প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং ওনার সাথে নেতৃত্ব দিয়েছিলেন এই একই উপজেলার আরেক জমিদার দেবী চৌধুরানী। ওনার নাম আপনারা অবশ্যই শুনেছেন। যারা ইতিহাস নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে এই নামটি অবশ্যই অনেক পরিচিত। তো ভিউয়ার্স, এই পাশ থেকে একটি পথ চলে গেছে যেটি একেবারে উপরের দিকে যায়। তো আমরা এই সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করব এবং দেখব উপরে এখন কি অবস্থা। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের আরেকটি সিঁড়ি বেয়ে উপরে ওঠার যে জায়গা সেখানে নিয়ে যাব। এখানে একটি সরু সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটি সরাসরি ছাদের দিকে নিয়ে যায়। তো আমরা এই ছাদটিতে ওঠার চেষ্টা করি। এই জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ, তাই খুব সাবধানে আমাকে উঠতে হচ্ছে। উপরে ওঠাটা ঠিক হবে কিনা আমি জানি না। বহু টাকা মুক্তিপণ দিয়ে শিবচন্দ্র রায় দেবী সিংহের হাত থেকে নিষ্কৃতি পান। মুক্তি পেয়ে শিবচন্দ্র মন্থনার জমিদার দেবী চৌধুরানীর পরামর্শে রংপুরের সব জমিদারকে করের বোঝা ও কর আদায়ে দেবী সিংহের অত্যাচারের বিষয়ে ইটাকুমারীর জমিদার বাড়িতে উপস্থিত হয়ে এক আলোচনা চক্রে যোগদানের জন্য আহ্বান জানান। দেবী চৌধুরানীর আশীর্বাদ মাথায় পেতে নিয়ে অভুক্ত প্রজারা হাজারে হাজারে হাতের কাছে যার যা ছিল কাস্তে, লাঠি, দা, কুড়াল, বল্লম ও ছোড়া নিয়ে রংপুরের দিকে দৌড় শুরু করে। খবর পেয়ে দেবী সিংহ আগেভাগেই চাদর মুড়ি দিয়ে খিড়কি দরজা দিয়ে
রংপুর ছেড়ে মুর্শিদাবাদ পালিয়ে যান। হাজার হাজার প্রজা দেবী সিংহের প্রাসাদ ভেঙে গুড়িয়ে ইটের স্তূপে পরিণত করে। স্থানীয় কয়েকজন বলছেন যে এটি তখনকার যুগে শিব মন্দির হিসেবে ব্যবহার করা হতো। এখন এই ভবনটি একেবারে নিশ্চিহ্নের পথে। গাছপালা লতাগুল্ম এই ভবনটিতে রাজত্ব করছে এখন। এই ঘরটির একেবারে পাশে একটি কূপ রয়েছে। এখানে দেখেন লেখা আছে রাধাকৃষ্ণ সন 1341। এই কূপটি দেখেন মাটি ভরে গেছে। প্রত্যেক প্রাচীন ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ি অথবা রাজবাড়িকে ঘিরে এমন জনশ্রুতি কম বেশি শোনা যায়। এই জমিদার বাড়িটি অযত্নে অবহেলায় ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। এর প্রত্যেকটি কক্ষে গাছপালা এবং শিকড় বাকড় রাজত্ব করলেও অতীতের সংগ্রামী ইতিহাস যেন চিৎকার করে তার অস্তিত্ব ব্যক্ত করার চেষ্টা করছে। তো এই ভবনটির পাশে আরেকটি কূপ রয়েছে। এই যে কূপটি, এখানে আমি সর্বমোট দুটি কূপ দেখতে পেলাম। সামনে একটি কূপ দেখিয়েছিলাম আপনাদের, সেই শিব মন্দিরের পাশে যে কূপটি ছিল, এবং এখানে আরেকটি কূপ রয়েছে যেটা এখন মাটি দিয়ে ভরে গেছে, এবং ঠিক পাশেই একটি ওয়াল দেখা যাচ্ছে। এটিকে এই রাজবাড়ির বাউন্ডারি বলা যায়।